ভারত সহ অন্যান্য যে কোনো দেশের সাথে যখন সম্পর্ক করতে যাবেন তখন এই মানুষের এই প্রত্যাশাটা কিন্তু আপনাকে ধারণ করতে হবে। এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি গঠন হয়েছে সেই সরকারের সামনে যতগুলো চ্যালেঞ্জ আছে সবচাইতে বড় চ্যালেঞ্জ বারবার বলা হচ্ছে কূটনৈতিক চ্যালেঞ্জ। আজকে যে মন্ত্রিসভা আমরা গঠন হতে দেখেছি নতুন করে, সেখানে অনেক নতুন মুখও আমরা দেখলাম। তারা আসলে এই কূটনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম বলে কি মনে করেন? তারা চেষ্টা করবেন, কিন্তু এখানে আমি বলছি কূটনীতি তো আর এমনিতে ভ্যাকুয়ামের মধ্যে কাজ করে না। কূটনীতির কতগুলো বাস্তবতা আছে। যেমন ধরুন আমি যেটা বললাম যে জুলাই অভ্যুত্থানের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা, মানুষের প্রত্যাশা এবং আমরা কিভাবে বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক রাখতে চাই তার একটা কিন্তু আলোচনা হয়ে আছে। তো কাজেই ভবিষ্যতে আপনি যে কোনো দেশ, ভারত সহ অন্যান্য যে কোনো দেশের সাথে যখন সম্পর্ক করতে যাবেন তখন এই মানুষের এই প্রত্যাশাটা কিন্তু আপনাকে ধারণ করতে হবে। এবং এটা কিন্তু এই দুটো বিষয়কে সমন্বয় করাটা, এটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আছে। দ্বিতীয় আর একটা জায়গা আমি যেটা বলবো চ্যালেঞ্জের, সেটা হচ্ছে যে আমরা এই বছরই গ্রাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশের কাতারে উঠবো। এবং এই উন্নয়নশীল এটা স্লোগান হিসাবে যেভাবে আমরা দেখেছি বা যেভাবে আলোচিত হচ্ছে, কিন্তু এর বাস্তব অবস্থাটা যে কি হবে, প্রতিক্রিয়াটা কি হবে, সেটা নিয়ে কিন্তু অতখানি আলোচনা হয়নি। আমরা বাইরের পৃথিবীর সাথে গত 54 বছর ধরে আমরা যে ধরনের অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছি, সেটা ব্যবসা বাণিজ্য বলেন, আপনি সাহায্য বলেন, লোন বলেন, সব কিছু পরিবর্তন হবে। আপনার রিনেগোশিয়েট করতে হবে দ্য হোল রেঞ্জ অফ ইস্যুস। কারণ একদিন আমরা একপাক্ষিকভাবে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুবিধা পেয়েছিলাম। এখন আপনাকে নেয়ার কাজে আসতে হবে, সে জায়গায় যেতে হবে। এবং তার জন্য কিন্তু আমার অভ্যন্তরীণ অনেকগুলো সংস্কার করতে হবে। আমার দক্ষতা, অর্থাৎ আমার কাজের সক্ষমতা, আমার ক্ষেত্রটা আসলে বিশাল বড় এবং অনেকগুলো কাজ করতে হবে।